আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ 10টা সেন্টেন্স স্ট্রাকচার শেয়ার করব। এগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে আমার মনে হয় এগুলো না জানলে ইংরেজিতে কথা বলাটাই আসলে অসম্ভব। আমি বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে গেলেই হয়তো আপনারা বেশি খুশি হবেন, তাই না? আচ্ছা, চলুন শুরু করা যাক। প্রথম স্ট্রাকচারটা হলো হাউ অ্যাবাউট অথবা হোয়াট অ্যাবাউট। হাউ অ্যাবাউট অথবা হোয়াট অ্যাবাউট। আমরা অনেক সময় বলি না যে আচ্ছা একটা গান শুনলে কেমন হয়, কিংবা ফ্রেন্ডের সাথে দেখা করলে কেমন হয়। এই কথাগুলো আমরা ইংরেজিতে বলতে পারছি হাউ অ্যাবাউট কিংবা হোয়াট অ্যাবাউট দিয়ে। ফর এক্সাম্পল, আমি ঠিক যেমনটা বললাম যে হাউ অ্যাবাউট লিসেনিং টু আ সং, অথবা হোয়াট অ্যাবাউট লিসেনিং টু আ সং। একটা গান শুনলে কেমন হয়। আবার বন্ধুর সাথে দেখা করলে কেমন হয়, হাউ অ্যাবাউট মিটিং মাই ফ্রেন্ড। হাউ অ্যাবাউট মিটিং মাই ফ্রেন্ড। এখানে মনে রাখতে হবে মিটিং এর পরে কিন্তু কখনো উইথ ব্যবহার করব না। স্ট্রাকচারটা যদি দেখি, এর স্ট্রাকচারটা কি হচ্ছে, হাউ অ্যাবাউট কিংবা হোয়াট অ্যাবাউটের পরে আমরা অবশ্যই ভার্বের সাথে আইএনজি নিয়ে আসবো, তাই না? ঠিক যেমনটা লিসেনিং, মিটিং, প্লেয়িং এই ধরনের। আচ্ছা, এবার সেকেন্ড রুলসটাতে যাই। সেকেন্ড রুলসটা হলো গুড অ্যাট। গুড অ্যাট, আমি এইটাতে ভালো, ওইটাতে ভালো, কোনো কিছুতে ভালো, এইটা বলতে চাইলে গুড অ্যাট ইউজ করতে পারি। আচ্ছা, ঠিক যেমন আমি যদি বলতে চাই যে আমি ক্রিকেট খেলায় ভালো, আমি কি বলবো, আই এম গুড অ্যাট প্লেয়িং ক্রিকেট। কিংবা আমি প্রেজেন্টেশনে ভালো, তাহলে আমি কি বলবো, আই এম গুড অ্যাট প্রেজেন্টেশন। আচ্ছা, এইখানে স্ট্রাকচারটা কি? এখানে স্ট্রাকচারটা হলো গুড অ্যাটের পরে যদি কোনো ভার্ব আসে এর সাথে আমার আইএনজি যোগ করতে হবে। আর যদি কোনো নাউন আসে সেটা সেভাবেই থাকবে। ঠিক যেমনটা আমি বললাম যে প্লেয়িং ক্রিকেট, আই এম গুড অ্যাট প্লেয়িং ক্রিকেট বলেছিলাম, তাই না, আইএনজি যোগ করে। আবার অন্যদিকে প্রেজেন্টেশনের বেলায় কিন্তু যেহেতু এটা নাউন, শুধুমাত্র প্রেজেন্টেশন ওয়ার্ডটাই বসেছিল। সো এমন চাইলে আপনারা অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন, তাই না? আচ্ছা, এবার 3 নম্বর রুলসটাতে যদি যাই, 3 নম্বর রুলসটা কি আছে? 3 নম্বর রুলসটা হলো ফিল লাইক। ফিল লাইক, যার মানে হলো ইচ্ছে করছে। আমরা অনেক সময় বলি না যে আমার এইটা ইচ্ছে করছে, ওইটা ইচ্ছা করছে, আমার গ্রামের বাড়ি যেতে ইচ্ছা করছে, আমার হাঁটতে ইচ্ছা করছে। এই ইচ্ছে করছে কথাগুলো আমরা ফিল লাইক দিয়ে বলতে পারি, তাই না? এর স্ট্রাকচার হলো ফিল লাইকের পরেও অবশ্যই ভার্বের সাথে আইএনজি চলে আসবে। আচ্ছা, এক্সাম্পল দিয়ে দিই তাহলে আরো সহজ হয়ে যাবে। যেমন আমি বলতে চাই যে আমার হাঁটতে ইচ্ছা করছে, তাহলে আমি কি বলবো, আই ফিল লাইক ওয়াকিং। আই ফিল লাইক ওয়াকিং। আচ্ছা, আমার পার্কে হাঁটতে ইচ্ছা করছে, তাহলে আমি কি বলবো, আই ফিল লাইক ওয়াকিং ইন দ্য পার্ক। আই ফিল লাইক ওয়াকিং ইন দ্য পার্ক। আমি যদি বলতে চাই যে আমার বার্গার খেতে ইচ্ছা করছে, তাহলে কি বলবো, আই ফিল লাইক ইটিং বার্গার। আই ফিল লাইক ইটিং বার্গার। বুঝতে পেরেছি, খুবই সহজ, জাস্ট প্র্যাকটিস করলেই হয়ে গেল। এখন রুল নাম্বার 4। রুল নাম্বার 4 অনেকটা 3 এর সাথে মিলে যায়। রুল নাম্বার 4 হলো কান্ট হেল্প। কান্ট হেল্প এর মানে হলো কোনো কিছু না করে পারছি না। যেমন আমি যদি বলতে চাই যে আমি না হেসে পারছি না, তাহলে আমি কি বলবো, আই ক্যান নট হেল্প লাফিং। আই ক্যান নট হেল্প লাফিং। আমি মুভি না দেখে পারছি না, তাহলে আই ক্যান নট হেল্প ওয়াচিং আ মুভি। আই ক্যান নট হেল্প ওয়াচিং আ মুভি। মনে রাখতে হবে এখানে আই ক্যান নট হেল্প মানে কিন্তু আমি সাহায্য করতে পারছি না, ব্যাপারটা এমন না, যেহেতু এটা একটা ফ্রেজ হিসেবে এখানে ব্যবহৃত হচ্ছে। স্ট্রাকচার যদি দেখি, এটার স্ট্রাকচারও কিন্তু এরপরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি নিয়ে আসতে হবে, তাই না? এই তো চলে আসলাম 5 নাম্বার রুলসে। 5 নাম্বার রুল হলো অ্যাবাউট টু। অ্যাবাউট টু, যার মানে হচ্ছে যে আমি কোনো কিছু করতে যাচ্ছি। ঠিক আছে, আমি যদি বলতে চাই যে আমি একটা গাড়ি কিনতে যাচ্ছি, এই যে আমি কোনো কিছু করতে যাচ্ছি, এটা আমি বলবো, তাই না? তো গাড়ি কিনতে যাচ্ছি, এটা কি বলবো, আই এম অ্যাবাউট টু বাই আ কার। আই এম অ্যাবাউট টু বাই আ কার, তাই না? আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি, এর মানে কি, যে আই এম অ্যাবাউট টু মিট মাই ফ্রেন্ড। আই এম অ্যাবাউট টু মিট মাই ফ্রেন্ড। সো এই ক্ষেত্রে মনে হচ্ছে যেহেতু টু আছে, প্রিপোজিশন টু থাকলে এরপরে সবসময় ভার্বের বেস ফর্মটা বসে, তাই না? তার মানে অ্যাবাউট টুর পরেও কি সবসময় ভার্বের যে বেস ফর্ম সেটাই বসবে। আচ্ছা, চলে আসলাম রুল নাম্বার 6-এ, তাই না? রুল নাম্বার 6 হলো সাপোজ টু। সাপোজ টু এর মানে হলো কথা ছিল বা কথা আছে। আমি কোনো কিছু করার কথা ছিল বা কথা আছে, এই ধরনের ভাবার্থ প্রকাশ করতে আমরা আসলে সাপোজ টু বলে থাকি। যেমন আমি যদি বলতে চাই যে গতকালকে আমার একটা মুভি দেখার কথা ছিল, আমি এটা বলতে পারি আই ওয়াজ সাপোজ টু ওয়াচ আ মুভি স্টারডে। আই ওয়াজ সাপোজ টু ওয়াচ আ মুভি স্টারডে। আবার আমি যদি বলি যে আজকে আমার বসুন্ধরা যাওয়ার কথা ছিল, তাহলে আমি কি বলবো, আই এম সাপোজ টু গো টু বসুন্ধরা টুডে। আই এম সাপোজ টু গো টু বসুন্ধরা টুডে। আচ্ছা, তার মানে এইখানেও কিন্তু স্ট্রাকচারটা যদি দেখি, সাপোজ টু এর পরেও কিন্তু ভার্বের বেস ফর্মটা সবসময় বসবে। আচ্ছা, এখন আমরা কথা বলবো রুল নাম্বার 7 নিয়ে। রুল নাম্বার 7 হলো উড ইউ মাইন্ড।
উড ইউ মাইন্ড আমরা ব্যবহার করি কোনো কিছু রিকোয়েস্ট করার জন্য। ঠিক বাংলাটা যদি বলি আমি কি হতে পারে যে তুমি কি কিছু মনে করবে, তুমি কি কিছু মনে করবে, তুমি কি কিছু এটা করতে মনে করবে কিংবা ওইটা করতে মনে করবে। আমরা অনেক সময় বলি না যে আচ্ছা তুমি কি দরজাটা বন্ধ করতে কিছু মনে করবে। এই যে বলছি আমি রিকোয়েস্ট করছি, এটাকে আসলে উড ইউ মাইন্ড দিয়ে বলা যায় যে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর। আবার আমি যদি বলতে চাই যে তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে কিছু মনে করবে, তাহলে আমরা কিভাবে বলবো, উড ইউ মাইন্ড গিভিং মি আ গ্লাস অফ ওয়াটার, উড ইউ মাইন্ড গিভিং মি আ গ্লাস অফ ওয়াটার। এখানে রুলসটা কি হচ্ছে যে উড ইউ মাইন্ডের পরে আমি অবশ্যই ভার্বের সাথে আইএনজি বসাবো। রোল নাম্বার 8 আমার অনেক পছন্দের, হাউ অফেন। হাউ অফেন, হাউ অফেন এর মানে হলো কতবার। ধরুন আমরা কাউকে জিজ্ঞেস করতে যাচ্ছি যে তুমি কতবার দিনে চা খাও, তুমি কতবার এইটা করো, কতবার ওইটা করো। সো এই ক্ষেত্রে আমরা হাউ অফেনটাকে ইউজ করি, ঠিক আছে। যেমন আমি কাউকে জিজ্ঞেস করতে চাচ্ছি যে তুমি কতবার দিনে চা খাও, হাউ অফেন ডু ইউ টেক টি আ ডে, হাউ অফেন ডু ইউ টেক টি আ ডে। কিংবা আমি কাউকে জিজ্ঞেস করছি যে তুমি বছরে কতবার গ্রামের বাড়ি যাও, তাহলে কিভাবে বলবো, হাউ অফেন ডু ইউ গো টু ইয়োর হোম টাউন আ ইয়ার। এই যে এক বছর বা বছরে কতবার, তাহলে শেষে আমি বলছি আ ইয়ার, হাউ অফেন ডু ইউ গো টু ইয়োর হোম টাউন আ ইয়ার। এইখানে নর্মালি আমরা ডু ইউ দিয়ে যেভাবে প্রশ্ন করি সেভাবেই প্রশ্ন করব, শুধুমাত্র প্রথমে হাউ অফেনটা ব্যবহার করব, তুমি কতবার এইটা করছো ওইটা করছো বোঝানোর জন্য। আচ্ছা, নাও দ্য সেকেন্ড লাস্ট অর দ্য 9th রুল। এটা খুব সহজ এবং আমরা এটা অনেকেই জানি, হাউ টু। হাউ টু, হাউ টু মানে কি কিভাবে, কিভাবে এইটা করতে হয়, কিভাবে ওইটা করতে হয়, এই ধরনের প্রশ্ন করতে আমরা হাউ টু ইউজ করি। যেমন কিভাবে সাঁতার কাটতে হয়, হাউ টু সুইম, তাই না, হাউ টু সুইম। আচ্ছা, কিভাবে লিখতে হয়, হাউ টু রাইট, কিভাবে পড়তে হয়, হাউ টু রিড। এই ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে শুধুমাত্র হাউ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসিয়ে দিলেই হলো, আর যে কোনো প্রশ্নই হয়ে যাবে কিভাবে দিয়ে, তাই না। দেখতে দেখতে আমরা লাস্ট রুলটাতে চলে এসেছি, কিংবা রোল নাম্বার 10-এ চলে এসেছি, যেটা হলো লাইকলি টু। লাইকলি টু এইটার ব্যবহার অনেক বেশি এবং এটা আমরা অনেক স্মার্ট ওয়েতেও ব্যবহার করতে পারি। লাইকলি টু এর মানে হলো সম্ভাবনা আছে। ধরুন আমি বলতে চাই যে রবিনের A+ পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমি কি বলবো, যে রবিন ইজ লাইকলি টু গেট A+, রবিন ইজ লাইকলি টু গেট A+। কিংবা আমার বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে, আমি কি বলবো, আই অ্যাম লাইকলি টু গো অ্যাব্রড, আই এম লাইকলি টু গো অ্যাব্রড। এখানে স্ট্রাকচার যদি বলি, মনে রাখতে হবে যে এখানে অবশ্যই সাবজেক্টের পরে বি ভার্ব আসবে এবং এরপর লাইকলি টু বসবে, এবং এরপরে যেহেতু টু আছে এরপরে তো অবশ্যই ভার্বের বেস ফর্মে বসবে, তাই না। আচ্ছা, সো এই ছিল 10টা রুল যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, যেগুলো আমি প্রতিনিয়তই ইংরেজিতে কথা বলতে গেলে ব্যবহার করি, এবং আমার মনে হয় আপনারাও যেহেতু ইংরেজি শিখছেন বা ইংরেজিতে কথা বলতে চান, এই 10টা সেন্টেন্স স্ট্রাকচার অবশ্যই অবশ্যই জরুরি। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।